প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৭ লেখনীতে জান্নাত নুসরাত। রৌদ্রোজ্জ্বল একটি নতুন দিনের সূচনা। সুন্দর দিনের সূচনা বাহিরে হলেও সিলেট সিটি হসপিটালের ভেতরে থাকা মানুষের জন্য আজকের দিনটা সুন্দর নয়। সিটি হসপিটাল সিলেটের সুনামধন্য একটি হসপিটাল। সেই হসপিটালের পোর্চে দাঁড়িয়ে চার মাথা এক করে কিছু আলোচনা করছে। এই চার মাথা একসাথে হওয়া মানে গন্ডগোল একটার পরে একটা হবে, তা হোক ছোটোখাটো বা বড়সড়। দূর থেকে দেখলে যে কেউ ভাববে এখানে কোনো আলোচনা হচ্ছে, কিন্তু সামান্য এগিয়ে আসলে বোঝা যাবে আদৌ এখানে কোনো আলোচনা নয়। ছোট মাথাওয়ালার বড় মাথাকে সান্ত্বনা দিচ্ছে। ইরহামের এক হাত ইশরাতের কাঁধে। ইশরাত কান্নার ধমকে বারবার দোলে উঠছে নিজের জায়গা থেকে। যে কোনো সময় পড়ে যাবে, এই জন্য ইরহাম বড় ভাইয়ের মতো নিজের হাত দিয়ে সামলানোর চেষ্টা করছে বড় বোনকে। বারবার সান্ত্বনা দিচ্ছে দাদির কিছু হবে না বলে। ইশরাত নিজের কাজে তবুও বহাল। সে বিশ্বাস করতে পারছে না দাদি সত্যি হার্ট অ্যাটাক করেছে। গত 2 দিন যাবৎ মেহেরুন্নেসা হসপিটালের আইসিইউতে ভর্তি। তারা সকলেই প্রথমে মনে করেছিলেন মেহেরুন্নেসা প্ল্যান কার্যকর করেছেন, তাই হয়তো গুরুত্ব দেয়নি কেউ। যখন ডাক্তার এসে দেখানো হলো তখন জানা গেল মেহেরুন্নেসা হার্ট অ্যাটাক করেছেন। একই তো সত্য কি মিথ্যা ভেবেছে তার অপরাধ বোধ। দুয়ে দাদির শরীর গত 2 দিন যাবৎ যেমন ছিল তেমনই রয়েছে, বিন্দুমাত্র পরিমাণ ভালো হয়নি। সেই দুঃখে চোখ ফেটে কান্না আসছে। নুসরাত অনেকক্ষণ কান্না দেখল ইশরাতের নিস্পৃহ ভঙ্গিতে দাঁড়িয়ে। সান্ত্বনাসূচক বুলি আওড়ালো না, উল্টো শক্ত মুখ করে 2 হাত বুকে আড়াআড়ি বেঁধে দাঁড়িয়ে রইল। কিয়ৎকাল কাটার পর নুসরাত দাঁতে দাঁত কাঁপিয়ে বলে উঠল, তুই কি আমাকে বাড়ি যেতে দিবি আপা? নুসরাত যখন অত্যাধিক পরিমাণে কোনো কিছু নিয়ে স্ট্রেস হয়, বিরক্ত হয় বা রাগ করে, তখনই ইশরাতকে আপা ডাকে। নুসরাতের আপা ডাকতে দেরি হলো। ইশরাতের গলার স্বর আরেকটু বেশি বাড়াতে দেরি হলো না। হু হু শব্দ করে কান্না তুলল। নুসরাত ব্যগ্র চাহনি কিছুক্ষণ ইশরাতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো, ইশরাত তোকে পিটাতে ইচ্ছে হচ্ছে আমার। দেখ বোন, আমার হাত কেমন নিষ্পিস করছে। এমন এক চড় লাগাবো এখন, তুই এই দেশে থাকবি কিনা সন্দেহ আছে। কথাটা শেষ করতে পারল না। প্রথমবারের মতো ইরহামের একটা জোরালো থাপ্পড় এসে লাগলো নুসরাতের গালে। ইরহাম তর্জনী আঙুল তুলে শাসালো, তোর কোনো ফিলিংস না থাকতে পারে, কোনো কষ্ট না থাকতে পারে, তুই রোবট হতে পারিস, আমরা নয়। আমরা মানুষ, তোর মতো ভিনগ্রহের প্রাণী না যে আমাদের ফিলিংস থাকবে না। তো নিজের মুখ বন্ধ কর আর চুপচাপ বাড়িতে যা, আমি আপুকে সামলে নেব। নুসরাত ফুস করে শ্বাস ফেলল। নিজের রাগ নিজের ভেতরে সমাধি দেওয়ার বিন্দুমাত্র প্রচেষ্টা। রাগ যখন কমল না, মুখে হাঁ করে বাতাস পড়ে আবারও ফুস করে ছেড়ে দিল। ইরহাম আর আহান নুসরাতের কাছ থেকে ব্যতিক্রমী কোনো মনোভাব না পেয়ে এলোমেলো ইশরাতকে সামলে নিয়ে চলে গেল অন্যদিকে। সবাই সরে যেতে ভয় ডরহীন নুসরাত নিজের হাত দিয়ে রাখল গালে। খুব হালকা হাতে থাপ্পড় মারার অংশে উপর নিচ স্পর্শ করল। চিনচিনে ব্যথায় গাল অবশ হয়ে আসছে। চোখ নিচের দিকে রেখেই মেইন গেটের দিকে হাঁটতে হাঁটতে বারবার গালে হাত বুলালো। হসপিটালের গেটের মধ্যে বিদঘুটে কোলাহল। একদলা পুরুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছে? নুসরাত নিজেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, আবার উত্তর করে, নিজেদের সাংসারিক আলাপ করছে। মেয়েরা যখন সাংসারিক আলাপ করতে পারে, পুরুষরাও করতে পারে। অস্ত যাওয়া সূর্যের মতো বিষণ্ণ, তেজহীন আলোর মতো ধীরে ধীরে হেঁটে গেল গেটের দিকে। মেয়েরা যেমন হাঁটে তেমনভাবে হেঁটে গেল। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়ে আকাশে আধার নামল। নিভৃতে হাঁটা নুসরাতের মুখে আরও বেশি আধার নামল। গেটের সামনে পৌঁছাতেই একদল তাড়াহুড়ো করে গেটের ভেতরে ঢুকতে থাকা পুরুষের সাথে ধাক্কা লাগল নুসরাতের। তেজহীন নুসরাত আজ ঝগড়া করল না। ইরহামের হাতের এক থাপ্পড় খেয়ে চিবুক যে গলা গিয়ে ঠেকেছে, সেখান থেকে চিবুক উপরে তোলার ইচ্ছে প্রকাশ করল না। তাই চোখ নিচের দিকে রেখে ভদ্র গলায় সরি বলতে যাবে, মনে হলো গলার কাছে কিছু একটা আটকে আছে। তার কথা বলার আগেই ওপাশের পুরুষগণ তাড়াহুড়ো করে ভেতরে চলে গেল। নুসরাত সরি বলতে হবে না ভেবে শব্দ করে শ্বাস ফেলল। ঝিমিয়ে যাওয়া শরীর টেনে নিয়ে মেইন রোডের দিকে পা বাড়াবে, পেছন থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, মেজ ভাইয়ের মেয়ে। নুসরাতের পা আপনা আপনি থেমে গেল। অতঃপর মনের ভুল ভেবে দ্বিতীয়বারের মতো পা বাড়াতে যাবে, পেছন থেকে শব্দ আসলো, আমি তোমাকে বলছি নুসরাত।
নুসরাতের কপালে ভাঁজ পড়ল 2 থেকে 3টা। সামনের দিকে তাকিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমার সাথে আবার কি দরকার হতে পারে ভদ্রমহিলার? তারপর নিজেই বলে, পেছন ফিরলে এমনিই বুঝবি। নিজের সাথে নিজের মনের বোঝাপড়া শেষ করে এক মুহূর্ত বিলম্ব না করে আড়ষ্ট চোখে পেছনে তাকায়। আর তখনই চোখের মনিতে ভেসে ওঠে 45 ঊর্ধ্ব বয়সের ভদ্রমহিলা। ভদ্রমহিলাকে চিনতে পরিচিত ঠেকলো তার কাছে। আর যখন ঠিকঠাক চিনতে পারল, তখন তার ভেতরে নড়ে উঠল তীব্র গতিতে। খুব ভালো করে টের পেল হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন। না চাইতেও পায়ের আঙুল শিরশির করে উঠল। নিজের নার্ভাসনেস ঢাকতে বুড়ো আঙুলের সাহায্যে স্লিপারে খোঁচাতে লাগলো। মুখের ভেতর মনে হলো কেউ আমের গুটি ঢুকিয়ে দিয়েছে জোর করে। গলা থেকে কথা বের হলো না বিস্ময়কর ঘটনায়। নিজের অত্যাধিক বিস্ময় সামলানোর জন্য এক পল চোখ মাটিতে রাখতেই সেখানে ভেসে উঠল অবাঞ্ছিত কিছু দৃশ্য। আর সেই দৃশ্য চোখে ভাসতেই দাঁতে দাঁত চেপে কড়মড় করে শব্দ করল। চায় না সে এই দৃশ্য দেখতে, তাহলে বারবার কেন এই দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে? নিজের এই অত্যাধিক রাগের উপর নুসরাতের ক্রোধ যখন তখন আসে, আবার যখন তখন ফুস করে কোথাও যেন উড়ে যায়। নিজের রাগ সামলানোর জন্য চোখ বন্ধ করে ফুস করে শ্বাস ফেলল। গলায় নেমে আসা চিবুক ঝাট করে উপরে তুলে সেকেন্ডের ভিতর নিজের আড়ষ্টতা লুকিয়ে এক নিমিষে মেকি হাসি ঠোঁটে নিয়ে জিজ্ঞেস চোখে সামনে তাকায়। ঠোঁটে ঠোঁট চাপতে থরথর করে কেঁপে ওঠে ঠোঁট। নুসরাত ভেতরে ভেতরে নিজের ঠোঁটের উপর বিরক্ত হয়। এরকম থরথর করে কাঁপার মানে কি? যা বোঝাতে চাই বোঝাক। এখন ভদ্রমহিলার কথার উত্তর দেওয়া জরুরি মনে হলো তার কাছে। নুসরাত ঈষৎ হেসে নিষ্প্রভ চোখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে তর্জনী আঙুল নিজের দিকে তুলে জিজ্ঞেস করল, আপনি আমাকে ডাকছেন আন্টি? ভদ্রমহিলা অবাক হন, নিজের অবাকতা প্রকাশ করলেন না, সঙ্গোপনে নিজের ভেতরে লুকিয়ে রাখলেন। নুসরাত সূক্ষ্ম চোখে লক্ষ্য করে ভদ্রমহিলার অবাকতা লুকিয়ে ফেলা। নিজ মনেই হাসে ঈষৎ। ভদ্রমহিলার চোখে দ্বিধা স্পষ্ট ফুটে উঠেছে। 2 হাত মেলে নুসরাতকে জড়িয়ে ধরবেন। নুসরাত হাত তুলে থামিয়ে দিল। ভ্রুযুগল হালকা নাড়িয়ে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে জানি আন্টি? ভদ্রমহিলা নুসরাতের নিষেধ মানলেন না। অবজ্ঞার চোখে সেদিকে তাকিয়ে 2 হাতে চোপটে ধরলেন নুসরাতকে। অপ্রত্যাশিত এই ঘটনায় নুসরাত বাকরুদ্ধ হয়ে গেল। ক্লান্তিতে ছোট ছোট হয়ে আসা চোখগুলো এক নিমিষেই প্রশস্ত হয়ে গেল। বিস্ময়ে চোখ কোটর থেকে বের হওয়ার পালা। তখনই ভদ্রমহিলা মিষ্টি হাসির শব্দ তার কানে গেল। ভদ্রমহিলা বলছেন, আমি তোমার বড় মা, চিনতে পেরেছ? নুসরাত মাথা নাড়ায় উপর নিচ, সামনের দিকে নিষ্প্রাণ দৃষ্টি স্থাপন করে মোলায়েম কণ্ঠে আওড়ায়, জি চিনতে পেরেছি। ভদ্রমহিলা নিজের বেষ্টনী থেকে নুসরাতকে বের হতে দিলেন না। নুসরাত ক্লান্তিতে ঝিমিয়ে আসা কণ্ঠে বলে, আমাকে বাড়ি যেতে হবে। মুখ দিয়ে আসলো না বড় আম্মু শব্দটা। নিদারুণ অস্বস্তিতে এলোমেলো শব্দ বের হলো। ঠোঁটে ঠোঁট টিপে বাক্য সাজালো নিজ মনে। সেই বাক্য সাজাতেই বিঘ্ন ঘটিয়ে লিপি বেগম জিজ্ঞেস করেন, হ্যাঁ বলো, কি বলছিলে? নুসরাত নিজের আড়ষ্ট হয়ে যাওয়া বুলিগুলো টেনে টেনে জিহ্বায় নিয়ে আসে। কণ্ঠে বিনয় নিয়ে এসে বলে, বড় আম্মু, আমাকে বাড়িতে যেতে হবে। সারা রাত হসপিটালে ছিলাম, ফ্রেশ হওয়া প্রয়োজন। কথাটা শেষ করে নুসরাত দূরে সরে গেলে লিপি বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে। লিপি বেগম তীক্ষ্ণ চোখে শুধু দেখলেন নুসরাতের নিরর্থক অভিমত পোষণ করা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যাও, বাড়িতে যাও, আমরা একটু পরেই আসছি। তাদের কথার মাঝেই গেটের কাছ থেকে কেউ ডেকে উঠল মাম্মা বলে। লিপি বেগম এক পল পিছু ফিরে চেঁচিয়ে বললেন, কি হয়েছে আরশ? আরশ ফোনের দিকে তাকিয়ে থেকে নির্লিপ্ত ভরাট পুরুষালী গলায় বলে, পাপা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি এসো। আর প্লিজ মাম্মা, মুখে মাস্ক লাগিয়ে নিও। লিপি বেগম বিরক্তিতে কপাল কুঁচকে ফেললেন। নুসরাতের কাছ থেকে বিদায় নিতে গেলেন, তার আগেই নুসরাত সালাম দিয়ে বিদায় নিয়ে নিল। দ্রুত পা বাড়ালো সামনের দিকে। সেকেন্ডের ভিতর রাস্তা পার হয়ে লিপি বেগমের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আরশ লিপি বেগমকে আসতে না দেখে মোবাইল থেকে চোখ উপরে তুলল। বুড়ো কুচকে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, হোয়াট মম, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছো কেন? বৌমা তো ভেতরে। আর কার সাথে কথা বলছিলে? আরশের দিকে নাক কুচকে তাকালেন লিপি বেগম। আরশ নির্বিকার চোখে দেখে
আরশ নির্বিকার চোখে দেখে লিপি বেগমের অবেচাল চোখে তাকিয়ে থাকা তার দিকে। আরশ ঠাট্টার সাথে জিজ্ঞেস করে, এভাবে তাকানোর কি আছে? আমাকে কি নতুন করে দেখছো, নাকি আগের তুলনায় বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছি? আচ্ছা বলো, কার সাথে কথা বলছিলে? আরশ মোবাইল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করে। কথা শেষ করে লিপি বেগমের দিকে যেতেই ভুরু নাচায়। কথার শব্দ গম্ভীর হলেও অত্যাধিক শান্ত। নরম চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। লিপি বেগম ক্ষীণ হেসে বললেন, তুই বল, কে হতে পারে? আরশ হাঁটতে হাঁটতে গালে একটু হাত দিয়ে ভাবার মতো অভিনয় করে। 10 সেকেন্ড পর দুই দিকে মাথা নাড়ায়, বোঝায় সে জানে না। লিপি বেগম আরশকে ঠাট্টা করতে দেখে মিছিমিছি রাগ করে বলতে লাগলেন, তোর মেজো আব্বুর। কথা শেষ হওয়ার আগেই নাসির সাহেবের সাথে দেখা হলো তার। নাসির সাহেবকে দেখতেই লিপি বেগম কিছু বলতে যাবেন। নাসির সাহেব সালাম দিলেন। লিপি বেগম সালাম গ্রহণ করলেন। বলেন, কেমন আছেন মেজো ভাই? নাসির সাহেব মাথা নাড়লেন। ক্লান্তিতে ভেঙে আসা কণ্ঠে বলেন, জি ভাবি, ভালো, আল্লাহ রেখেছেন ভালো। আপনি কেমন আছেন? লিপি বেগম মৃদু হাসলেন। উপর নিচ মাথা নাড়িয়ে বললেন, জি আলহামদুলিল্লাহ। আরশের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলেন সালাম করার জন্য। আরশ মোলায়েম কণ্ঠে নাসির সাহেবকে সালাম দিয়ে লিপি বেগমকে বলে, মাম্মা, পাপা তোমাকে যাওয়ার জন্য বলছে। লিপি হালকা ঠোঁট এলিয়ে হেসে চলে গেলেন হসপিটালের ভেতরে। পোর্চের সামনে দাঁড়িয়ে নাসির সাহেব আর আরশ প্রথমে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তারপর নাসির সাহেব কথা শুরু করলেন এটা সেটা নিয়ে। পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করলেন, কেমন চলছে, কিরকম কি হচ্ছে, ব্লা ব্লা। ইরহাম অন্যমনস্কে হেঁটে যাচ্ছিল সামনের দিকে। অনাকাঙ্ক্ষিতভাবে লম্বা চওড়া পুরুষালী শক্ত শরীরের সাথে ধাক্কা লাগলো তার। সেদিকে না তাকিয়েই সে মাথা নিচু করে সরি বলে আলগোছে পাশ কাটিয়ে চলে গেল। একবারও প্রয়োজন বোধ করল না লোকটার মুখ দেখার। 2 পা সামনে এগোনোর আগেই কানে ভেসে আসলো রাশভারী গলার স্বর। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে ডানে বামে সামনে তাকালো, কিন্তু গাধার মতো একবারও পেছনে ফিরে তাকালো না। নিজের আশেপাশে কাউকে না দেখে পা বাড়াতে যাবে, তার আগেই পিঠে পুরুষালী হাতের শক্ত থাবা পড়ল। ইরহাম এক ঝটকায় ধরফর করে পিছনে তাকায়। আবারও সামনের লোকটার দিকে তাকালো না। নিজের পিঠে ডান হাত পেঁচিয়ে পিঠে হাত বুলালো। তখন কানে আসলো গম্ভীর স্বরে কথা বলা, এই ইরহাম। লোকটা এবার কিছুটা গর্জে উঠে ডাকলো, দাঁতে দাঁত চেপে রাগে কটমট করে শব্দ করল। রাশভারী গলার আওয়াজে ইরহাম চোখ তুলে উপরে তাকাতেই তার অক্ষিকোটের বিস্ময় উপচে পড়ল। অবাক গলায় বলতে গেল, ভাই। তার আবেই দাবাং মার্কা চরে বেঁকে গেল মুখ। আরশের হাতের থাপ্পড় গালে পড়তেই ইরহামের গালে চিনচিন ব্যথা শুরু হলো, সাথে অসহ্য যন্ত্রণা। থাপ্পড়ের বেগে ইরহামের মুখের একদিকে সরে গিয়েছিল। তাই নিজেকে সামলে নিয়ে নিজের ঝুঁকে যাওয়া চোখ উপরে তোলে। আবার আরশের ঝাঁজ মিশ্রিত অগ্নি দৃষ্টির শিকার হয়ে নিজের চোখ নামিয়ে নেয়। গালে হাত রেখে মিনমিন করে ওঠে, ভাই মারলেন কেন, কি করেছি আমি? কথা শেষ হতেই আরেকটা থাপ্পড় পড়ে গালে। এবার থাপ্পড়ের জোর এতটা বেশি ছিল যে থাপ্পড়ের জোরে ইরহামের ঠোঁটের ছোট এক অংশ ফেটে গেল। হাত দিয়ে ঠোঁট মুছে নেয় ইরহাম। জিহ্বার মধ্যে নোনতা স্বাদ হতেই থুথু করে ফেলল রাস্তায়। একদলা থুথুর সাথে বের হয়ে আসলো রক্তের কিছু মিশ্রণ। ইরহাম চোখ বন্ধ করে বলে দিতে পারে তার সামনের একটা দাঁত নড়ে গিয়েছে। নিজের চিন্তায় ব্যাঘাত ঘটালো লোকটার গম্ভীর গলার আওয়াজে, বউ কই আমার? ইরহাম অবাক চোখে দেখে আরশকে। আবার পর মুহূর্তে চোখ নামিয়ে নেয়, মিনমিনে গলায় উত্তর করে, আমি জানি না। আরশ বিরক্তিতে চবর্গীয় শব্দ করে। অত্যাধিক রাগ নিজের ভেতরে চেপে রেখে শব্দ করে শ্বাস ফেলে। ঝাঁঝালো স্বরে বলে, ওইটা তোর সাথে থাকে না? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়, যার মানে হ্যাঁ থাকে। আরশ বিরক্ত হয়, তিক্ত বিরক্ত কণ্ঠে আওড়ায়, তাহলে জানিস না কেন, বউ কোথায় আমার? আরশকে আবার তেড়ে আসতে দেখে ইরহাম উল্টো দিকে দৌড় দেয়। ইরহামকে দৌড় দিতে দেখে আরশও দৌড় দেয় তার পেছন পেছন। চিৎকার করে হুমকি স্বরূপ বলে ওঠে, ইরহাম, ভালোই ভালোই আমার প্রশ্নের উত্তর দে, না হলে তোর আজ একদিন কি আমার যতদিন লাগে। এমনিতেও তোকে 87+ কল দিয়েছি, পিক করিসনি, আর এখন আমাকে দৌড়নি দেওয়াচ্ছিস। তোদের দুটোকে হাতের কাছে পেয়ে যাই, গাছের সাথে বেঁধে রাখবো,
চুপচাপ বল ওইটা কোথায়। ইরহাম সামনের দিকে দৌড়াতে দৌড়াতে কাদো গলায় উত্তর দেয়, ভাই আমি জানি না। আরশ পেছন থেকে কর্কশ গলায় জিজ্ঞেস করে, তুই জানিস না কেন? ইরহাম সামনের দিকে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কল দেয় নুসরাতের মোবাইলে। তখনও দুইজন হসপিটালের পোর্চে দৌড়াচ্ছে। ইরহামের ফোন নুসরাত পিক করলো না, রিং হতে হতেই কেটে গেল। ইরহাম ঢোক গিলল, আবার কল করলো। এবার প্রথমবার নুসরাত কল পিক করলো। হ্যালো বলতে যাবে তার আগেই ইরহাম তার মুখের কথা থামিয়ে দিয়ে বড় বড় শ্বাস ফেলে জিজ্ঞেস করে, কোথায় তুই? নুসরাত মাথার মধ্যে ক্যাপ পরতে পরতে উত্তর দেয়, এই তো 8 ঘন্টার মতো হয়েছে বাড়িতে এসেছি এখন। এতটুকু বলতেই ইরহাম ফোন কেটে দেয়। নুসরাত ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে, যা বাবা, কেটে দিল। আরে শুনবি তো পুরো কথা। ইরহাম ফোন পকেটে রেখে দৌড় থামায়, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায়। ততক্ষণে আরশও হাঁপিয়ে ওঠে, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছে। ইরহাম আরশকে উদ্দেশ্য করে বলে, ভাই নুসরাত বাড়িতে আছে, এবার যান আপনার বউয়ের কাছে যান। আরশ কথা বলে না, ক্রোধে চোয়াল শক্ত করে তাকিয়ে রয়। 2 আঙুলের সাহায্যে ডাকছে ইরহামকে। ইরহাম সামনে আগায় না, পাছে যদি আবারও থাপ্পড় মারে সেই ভয়ে। এমনিতেই দাঁত নড়ে গিয়েছে, আর এবার থাপ্পড় খেলে এই বয়সে দাঁত পড়ে বুড়ো হয়ে যাবে। এই বয়সে যদি দাঁত পড়ে যায় তাহলে সে মেয়ে পটাবে কি করে? আর মেয়ে না পটালে তার টাইম পাস হবে কি করে? না না, ভাবতে ভাবতেই তো তার গা শিরশির করে উঠছে। ইরহাম নিজের চিন্তা থেকে বের হয়ে 2 পাশে না ভঙ্গিতে মাথা নাড়ায়। আরশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলে, আয় এদিকে, মারব না। ইরহাম ভরসা করতে পারে না, তবুও 1 পা আগায়, আবার 2 পা পেছিয়ে যায়। তখনই রাশভারী গলায় আরশ হুমকি দিয়ে বলে, আসবি নাকি হাত চালাবো, কোনটা বল? ইরহাম নিজের ভয় ফেলে এগিয়ে যায় সামনে, শঙ্কিত গলা নামিয়ে জিজ্ঞেস করে, কি ভাই? কথা শেষ করার আগে আরেকটা থাপ্পড় খায়। এবারের থাপ্পড় আগের থাপ্পড়ের তুলনায় কিছুটা কমজোর ছিল, তাই অতটা ব্যথা পায়নি। আরশ 2 হাত পকেটে পুরে আরাম করে দাঁড়িয়ে বলে, ওর ফটো সেন্ড করতে বলেছিলাম তোকে, সেন্ড করেছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়, মোলায়েম কণ্ঠে গালে হাত বুলাতে বুলাতে বলে, জি ভাই। আরশ চোখে সানগ্লাস পরতে পরতে নির্বিকার গলায় বলে, যা ভেতরে, আমি আসছি হাফ অ্যান আওয়ারের ভিতরে। রান্নার সুগন্ধিতে পুরো নাসির মঞ্জিল মৌমো করে উঠছে। নাজমিন বেগমকে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে আসতে ডাক দিল। নাজমিন বেগম প্রতিউত্তর করলেন না, সচরাচরের মতো নুসরাতের ডাককে সাড়া না দিয়ে। নুসরাত ভেজা চুলে হাত বোলাতে বোলাতে এসে কিচেনে ঢুকে অবাক চোখে তাকিয়ে দেখে মায়ের এত তোড়জোড়। নরম গলায় জিজ্ঞেস করে, এত আয়োজন কিসের জন্য? নাজমিন বেগম সিংকে অপরিষ্কার বাটিগুলো রাখতে রাখতে উত্তর দেন, আজ আপারা আসবে, ছোট 1 হাতে সব সামলাতে পারবে না, তাই আমাকে বলছে একটু সাহায্যের জন্য। নুসরাত তেরা চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তো তুমি কেন কাজ করবে, ওরা আসলে? নাজমিন বেগম চোখ রাঙায় নুসরাতের দিকে তাকান, 2 হাত দিয়ে ঠেলে বের করে দেন কিচেন থেকে। তারপর নুসরাতের মুখের উপর কিচেনের স্লাইং ডোর লাগিয়ে দিয়ে বলেন, ভাগ এখান থেকে। একটু আগে তোর বাপ কল করে বলেছে সে আসছে, আর তোকে তাড়াতাড়ি হসপিটালে উপস্থিত হওয়ার জন্য। আমার মাথা না খেয়ে ওখানে যা। নুসরাত কথা বাড়ালো না, হাতের 1 টাইম মাস্ক নিয়ে হেলে দুলে বাড়ির বাইরে বের হয়ে গেল। বাড়ির বাইরে বের হতেই সূর্যের তাপ এসে গায়ে লাগলো। ঝলসানো তাপে মনে হলো কপাল পুড়ে যাবে, তাই বাড়িতে আবারও ফিরে আসলো উল্টো পায়ে। ড্রয়িং রুমের এক কোণায় অগোছালোভাবে রাখা কাপড়ের স্তূপ থেকে নিজের ক্যাপটা তুলে মাথায় দিল। মাস্ক ঠিকভাবে পরে নিয়ে আয়নায় নিজেকে একবার দেখল। ঠিকঠাক লাগছে, চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গলায় ঝুলানো ওড়না সারা শরীরে পেঁচিয়ে নিল, অতঃপর হেলে দুলে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। বাড়ির বাহিরে বের হয়ে বেশ কিছুটা রাস্তা হাঁটার পর একটা কালো রঙের মার্সিডিজ শু করে তার পাশ কাটিয়ে চলে গেল। গাড়ির গতি এত তীব্র ছিল যে নুসরাতের মনে হলো কেউ তার উপর দিয়ে শু করে গাড়িটা চালিয়ে দেবে। 2 পা সামনে বাড়াতে কিয়ৎকাল আগে সামনে যাওয়া গাড়িটা পেছন ফিরে আসলো, একদম নুসরাতের সামনে এসে গাড়িটা থামলো। নুসরাতের কপালে ভাঁজ পড়ল। ভুরু যুগল কুঞ্চিত করে গাড়ির ভেতরে উকি দিতেই গাড়ির কাঁচ ধীরে ধীরে নিচে নেমে গেল।
বের হয়ে আসে সানগ্লাস পরিহিত এক পুরুষের মুখ, যার আগাগোড়া কালো রঙের কাপড়ে ঢাকা। মুখে মাস্কও পরে বসে আছে লোকটা। নুসরাতের লোকটাকে দেখে বিরক্তি লাগলো। এ কী রে বাবা, লোকটা গাড়ির ভিতরে কেমন মাস্ক পরে আছে। এটাকে দেখেই তো তার গরম লাগছে। ভেতর ভেতর নাক মুখ কুচকে বমি করার মতো করলো। তখনই লোকটা আমেরিকান অ্যাকসেন্ট ইংরেজিতে বলে ওঠে, সৈয়দ নাসিরউদ্দিনের বাড়ি কোথায়? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এ আবার কোন ইংলিশ এসে দেশে নেমেছে? আর তাদের বাড়ির খোঁজ কেনই বা করছে? নুসরাতকে একপাশে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে লোকটা হাত বের করে তার মুখের সামনে চুটকি বাজায়। চোখ থেকে চশমা খুলে আবারও আমেরিকান অ্যাকসেন্টে বলে, এই যে, আপনি জানেন? নুসরাত দুই পাশে মাথা নাড়ায়, সে জানে না। আরশ বিরক্তিতে চসূচক শব্দ করে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, জানেন না? তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মাস্কের ভেতরের মুখটা দুঃখী দুঃখী বানিয়ে ফেলে। অত্যন্ত বিনয়ী কণ্ঠে বলে ওঠে, আমি ইংরেজি বুঝি না ভাইয়া। নুসরাতের কণ্ঠ থেকে যেন বিনয় ঝরে ঝরে পড়ছে। নুসরাতের কথা শুনে আরশের চোখের একপাশ কুঁচকে যায়। তিক্ততা নিয়ে এবার স্পষ্ট বাংলায় জিজ্ঞেস করে, তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মৃদু হাসে, মোলায়েম কণ্ঠে উত্তর দেয়, আপনি জিজ্ঞেস করেননি তাই বলিনি। নুসরাতের কথা শেষ করে সামনের দিকে পা বাড়াতে আবারও আরশ ডেকে ওঠে। নুসরাত দাঁড়িয়ে সেখানেই পেছনের দিকে তাকায়। তারপর মিথ্যা হাসি গালে ঝুলিয়ে টেনে টেনে বিনয়ী কণ্ঠে বলে, কোনো প্রয়োজন ভাইয়া? আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে, যেন গাড়ির ভেতরে থেকেই নুসরাতের মাস্ক আর ক্যাপে ঢাকা পুরো মুখ দেখে নিচ্ছে। চোখের দৃষ্টি শিকারী বাজ পাখির মতো শীতল। এক মুহূর্তের জন্য দৃষ্টি এদিক ওদিকে না করে জিজ্ঞেস করে, বিবাহিত? ছোট্ট শব্দ, কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করাতেই নুসরাতের মিথ্যে মিথ্যে হাসি হাসি মুখটা ধূপ করে নিভে যায়। উজ্জ্বল বদনে নেমে আসে গাঢ় অন্ধকার। নিষ্প্রাণ চোখের সামনের দিকে তাকিয়ে দুই পাশে মাথা নাড়ায়, তারপর আবারও উপর নিচ হ্যাঁ ভঙ্গিতে মাথা দোলায়। মৃদু গলায় বলে, জি ভাইয়া, কেন, কোনো প্রয়োজন? আর সে কথার উত্তর না দিয়ে না শোনার মতো করে আরেকটা প্রশ্ন করে অত্যন্ত শান্ত ও শীতল গলায়, বেবি আছে? নুসরাত কি অনায়াসে একটা মিথ্যা কথা বলে দেয়, যেন মিথ্যা কথাগুলো সাজানো ছিল ঠোঁটের আগায়। জোর করে আই স্মাইল দিয়ে বলে ওঠে, জি ভাইয়া, 4টা বাচ্চা, আরও 6টা নেওয়ার প্ল্যান করছি আমি আর আমার হাজবেন্ড মিলে। কথাটা শেষ করে হি হি করে হেসে ওঠে। আরশ একবার পরনের কাপড় লক্ষ্য করে মেয়েটার, আর একবার লক্ষ্য করে মেয়েটার মুখ। আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতকে উপর থেকে নিচ পর্যন্ত চেক আউট করে। মুখের দিকে চোখের পলক স্থির রেখে সোজা সাপটা পুরুষালী পুরো কণ্ঠে জিজ্ঞেস করে, নাম কি আপনার? নুসরাত মাস্কের ভেতর থেকে বিশ্রী একটা হাসি দেয়, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, কপালের ভাঁজগুলো শিথিল করে অনায়াসে আরও একটা মিথ্যা বলে দেয়, জি ভাইয়া, আমার নাম ময়না। আরশ নিরর্থক অভিমত প্রকাশ করে। নুসরাতের দিকে আরও একবার বাজ পাখির মতো শিকারী সেই দৃষ্টি। দ্বিতীয় কোনো প্রশ্ন করে না, আর না নুসরাতকে করার সুযোগ দেয়। গাড়ি নিয়ে শৌ করে আবারও চলে যায়। 2 দিনের লাগাতার কান্না ইশরাতের চোখ মুখের ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এতক্ষণ সে বসেছিল ওয়েটিং এরিয়ায়। পানির পিপাসা পাওয়ায় উঠে দাঁড়াতে কান্নার ফলে শরীর দুর্বল হওয়ার জন্য সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে পা উল্টে পড়ে নিতে নিলে শক্ত হাতে কেউ কোমর চেপে ধরল মেয়েটার। ইশরাতের ভয়ার্ত চোখগুলো বড় বড় হয়ে গেল সেকেন্ডের ভিতর। কোমরে পুরুষালী হাতের বিচরণ পেল 2 সেকেন্ডের জন্য। পরপরই তাকে সামলে নিয়ে হাতটা ধীরে ধীরে সরে গেল আলগোছে, যাতে কোনো রকম বিড়ম্বনায় বা অপ্রস্তুত মুহূর্তের সম্মুখীন হতে না হয় ইশরাতকে। ইশরাত কথা বলল না, এক জায়গায় ধ্যান মেরে স্তব্ধ হওয়া চোখ নিয়ে সামনে তাকিয়ে রইল। তখনই চোখের সামনে তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে চুটকি বাজায়। তাকে পড়ার হাত থেকে বাঁচানো লোকটা মৃদু গলা জিজ্ঞেস করে, আর ইউ ওকে? ইশরাত কেঁপে ওঠে। নিজের বাঁ পাশে হতচকিত তাকাতেই চোখগুলো বৃহদাকার গঠন করে। কথার উত্তর না দিয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে। লোকটা ইশরাতকে স্থির হতে দেখে গ্রীবা নামিয়ে কাছে আসে ইশরাতের। মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন ইশরাত? ইশরাত লোকটার কথায় এবার সম্মতি ফিরে পায়। হকচকিয়ে গিয়ে বলে, জি জি। লোকটা পুরুষালীর ঠোঁট টিপে একটু হাসে।
হা গম্ভীর মুখের আড়ালে ঢোক গিলে নেয়। নিজের শার্টের হাতা গুটাতে গুটাতে ইশরাতের দিকে আরেকটু ঝুঁকে এসে বলে, হ্যালো, আমি জাইন। জাইন কথা বলতে বলতে নিজের বাঁকানো গ্রীবা উঁচু করে টান টান হয়ে দাঁড়ায়। এক হাত প্যান্টের পকেটে পুরে নিয়ে বলে ওঠে, আমাকে দেখতেই থাকবেন কি ইশরাত? কথার উত্তর দিন। ইশরাত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়। ড্যাব ড্যাব করে সুদর্শন যুবকের দিকে তাকিয়ে থেকে আলুথালু গলায় বলে ওঠে, জি আমি ইশরাত। জাইন ইশরাতের বোকামিতে মুচকি হাসে। হাসির তোরে ঠোঁটের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে চিকচিক করতে থাকা দন্তের ছোট একটি অংশ। জাইন গম্ভীর চোখে ইশরাতের দিকে স্থির রাখে। হ্যাঁ জানি আপনি ইশরাত, নতুন কিছু বলুন। জাইনের কথায় কি উত্তর দেবে ইশরাত খুঁজে পায় না। গোল গোল চোখ হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে আবারও মাথা ঘুরে ওঠে। চোখ অন্ধকার হয়ে পড়ে যেতে নেবে তখনই নুসরাতের চিৎকার আসে কানে। ধূপধাপ শব্দে আসছে আর বলছে, আরে ভাই ধরছেন না কেন? বাচ্চা মেয়েটাকে পড়ে যাবে তো। নুসরাতের উচ্চ শব্দের চিৎকারে জাইন ভেবাচাকা খেয়ে গেল। ইশরাতকে জাপটে ধরার জন্য বাড়ানো হাত আবার পিছিয়ে নিল। আর তখনই বাতাসের গতিতে জাইনের সামনে দিয়ে দৌড়ে এসে নুসরাত দুই হাতে আগলে নিল ইশরাতকে। নুসরাত ইশরাতকে পাশের বেঞ্চিতে বসিয়ে কোমরে হাত রেখে তেরছা চোখে তাকায় জাইনের দিকে। একবার উপরের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, তারপর মাছির মতো হাঁ করে হাত উপর থেকে নিচ করে বারবার ঘুরে ঘুরে স্ক্যান করে জাইনকে। নিজের হাঁ করে নেওয়া মুখটাকে বন্ধ করে নিয়ে ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মেয়েটা পড়ে যাচ্ছিল, ধরেননি কেন? জাইন পকেটে হাত পুরে শটান দাঁড়িয়ে রয়। নুসরাতের প্রশ্নের উত্তর না শোনার ভান করে হাতের কালো ডায়ালের ঘড়িটাতে চোখ বুলায়। নুসরাত ঢোক গিলে হজম করে নেয়। কথার উত্তর না দেয়া জাইনের সূক্ষ্ম অপমান। ঠান্ডা চোখে একবার জাইনের দিকে স্থির করে সরিয়ে নেয়। অতঃপর একজন নার্সকে ডেকে ওঠে, এই যে সিস্টার। নার্স একটু দূরেই দাঁড়িয়েছিল। নুসরাতের ডাকে সাড়া দিয়ে সামনে এগিয়ে আসে। কাছে এসে মৃদু স্বরে হেসে জিজ্ঞেস করে, কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? নুসরাত কিছু বলার আগেই জাইন বলে উঠল, গ্লুকোজ ইঞ্জেকশন নিয়ে আসুন। নার্স প্রশ্ন না করে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে যায়। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নার্স গ্লুকোজ ইঞ্জেকশন একটা ট্রেতে করে নিয়ে আসে। জাইন সেটা হাত বাড়িয়ে নেয় নার্সের কাছ থেকে। নার্স অবাক চোখে চাইলে জাইন নার্সের না করা প্রশ্ন বুঝতে পারে। ভরাট পুরুষালী গলায় মৃদু শব্দে বলে ওঠে, আমি একজন কার্ডিওলজিস্ট। নার্স মাথা নাড়িয়ে চলে যায়। জাইন ইঞ্জেকশন হাতে নিয়ে সেটা পুশ করার জন্য ইশরাতের কাছে যায়। ইশরাতকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হাত গোটাও। ইশরাত বিনা বাক্যে হাত গুটিয়ে নিতেই জাইন ধীরে ধীরে ইঞ্জেকশন পুশ করার জন্য অগ্রসর হয় সেদিকে। হাতের চামড়ার কাছাকাছি ইঞ্জেকশন নিতেই জাইনের হাত থরথর করে কাঁপতে শুরু করে। নুসরাত আর ইশরাত দুজন দুজনের দিকে একই সময় তাকানোতে চোখাচোখি হয় তাদের। ইশরাত বিরক্তির নিঃশ্বাস ফেলে দৃষ্টি অন্যদিকে ফিরাতেই নুসরাত শক্ত হাতে জাইনের কাপা হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নেয়। বিড়বিড় করে গালি দিতে দিতে বলে, আসছে আমার কার্ডিওলজিস্ট, বালের কার্ডিওলজিস্ট। সামান্য হেডার ইঞ্জেকশন দিতে গিয়ে কাঁপাকাঁপিতে মরে যাচ্ছে সাউয়ার ডাক্তার। নুসরাতের গালির সাথে মিশিয়ে করা ভৎসনা স্পষ্ট জাইনের কানে গেল। জাইনের গম্ভীর চোখে নুসরাত শক্ত চোখ রেখে ইশরাতের অনুমতির তোয়াক্কা না করে কাউকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে ইঞ্জেকশন পুশ করে দিল। তারপর বিড়বিড় করে আওড়ালো, এটাকে কেডায় ডাক্তার বানাইছে? আমারে এর লগে পরিচয় করা কেউ সামান্য ইঞ্জেকশন দিতে পারে না, এবার কার্ডিওলজিস্ট। হাসাইলি রে পাগলা, জীবনে আমি এত বড় যোগ কোনোদিনও শুনি নেই। হা হা হা, এই যোগ শোনার জন্য আপনাকে দেওয়া হচ্ছে একটি জুতার তৈরি গলার মালা। ইশরাত ও নুসরাতের কথায় সমান তালে তাল মিলিয়ে মাথা উপর নিচ নাড়ায়। আর তাদের মধ্যে জাইনের চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। চুপচাপ হজম করে নিল নুসরাতের করা অপমানগুলো।